সুধী শ্রোতা বন্ধুরা, রহস্য গল্প সিরিজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করুন, কমেন্ট না করুন বা লাইক না করুন, তবু আমি গল্প শুনিয়েই যাব, কারণ এটা আমার প্যাশন। আজ শোনাব প্রণব ঘোষের কাহিনী অবলম্বনে চশমা রহস্য। আমি আর রনিদা পুরুলিয়াতে একটি ব্যাংক তছরূপের ঘটনা তদন্তে এসেছিলাম। তদন্ত শেষ হয়েছে। পরদিন সকালে আমরা কলকাতা ফেরার তোড়জোড় করছিলাম। এমন সময় জনৈক অবনীকান্ত সরকারের ফোন এলো রনিদার কাছে। পুরুলিয়ার অযোধ্যা পাহাড় থেকে 5 কিলোমিটার দূরে সাবারাম্বেরা গ্রামে কলকাতার 3টি মেয়ের মৃতদেহ পাওয়া গেছে। রনিদা সহ আমি এখন মৃতদেহ 3টির সামনে দাঁড়িয়ে। মৃতদেহ ঘিরে পুলিশ প্রশাসনের তাবৎ তাবৎ দুদে অফিসার রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেল 3টি মৃতদেহ কলকাতার 3 প্রতিষ্ঠিত ব্যবসায়ীর 3 কন্যা। কলকাতাবাসী নেই, এই 3 কন্যা পুরুলিয়ার প্রত্যন্ত প্রান্তে অযোধ্যা পাহাড় থেকে 5 কিলোমিটার দূরত্বে জঙ্গলে মোড়া সাবারমাবেরা গ্রামে এসে খুন হলো কেন? কী কারণ থাকতে পারে এই হত্যার পিছনে? ডাকসাইটে আইবি অফিসার মিস্টার সুশীল ভদ্র ভুরু কুঁচকে অনেকটা সময় নিয়ে মৃতদেহ 3টি নিরীক্ষণ করছিলেন। বললেন, আশ্চর্য! এদিকে রনিদা গভীর মনোযোগের সঙ্গে বুটের ডগা দিয়ে একটি মাটির ডেলা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই প্রত্যন্ত অঞ্চলটি মাওবাদীদের দখলে। পুলিশ অনুমান করছে এই খুনের পেছনে মাওবাদীদের হাত আছে। রনিদা তার নোটবুকে পেন্সিল দিয়ে মৃতদেহ 3টির অবস্থান স্কেচ করে নিলেন। আমি নিঃশব্দে ভিডিও করে যাচ্ছি। 3টি মেয়েরই গলার নলি কাটা হয়েছে ধারালো অস্ত্র দিয়ে। পুলিশ মেয়ে 3টের মোবাইল থেকে সব জেনে নিয়ে কলকাতায় তাদের বাড়িতে খবর দিয়ে দিয়েছে। জানা গেছে মেয়ে 3টির নাম যথাক্রমে চন্দনা চট্টোপাধ্যায়, শকুন্তলা সরকার এবং মালবিকা মালিয়া। বয়স প্রত্যেকেরই 21 থেকে 23-এর মধ্যে। পুলিশ বডি পোস্টমর্টমের জন্য পাঠানোর ব্যবস্থা করল। রনিদা বলল, আমি যতটুকু জানি মাওবাদীরা সাধারণ মানুষদের সহজে হত্যা করে না, যদি না পুলিশের সঙ্গে যোগাযোগ থাকে। এক্ষেত্রে নিশ্চয়ই কোনো রহস্য আছে। পুলিশ মৃতদেহ 3টি নিয়ে চলে যেতেই আমরাও হোটেলে ফেরার জন্য গাড়িতে উঠতে যাচ্ছি। এমন সময় স্থানীয় এক আদিবাসী মহিলা মেনকা টুটুর, যার নাম, একটি লেডিজ হ্যান্ডব্যাগ রনিদার হাতে দিয়ে বলল, হুই কোথায়? এটি গাছে ঝুলছিল বটে এক। রনিদা ব্যাগটা উল্টে পাল্টে দেখলেন। মেয়েদের ব্যবহারের টুকিটাকি জিনিস ছাড়া একটা হাওড়া থেকে পুরুলিয়া রেল টিকিট পাওয়া গেল। হোটেলে পৌঁছেই 3-4টে ফোন করল রনিদা। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতেই হোটেলে হাজির হলেন মেয়ে 3টির বাবা অবনীকান্ত সরকার, রজনী চট্টোপাধ্যায় এবং বরুণ মালিয়া। এরা 3জনই বিজনেস পার্টনার। রনিদার হাত ধরে কাতর স্বরে বললেন, আপনি প্রকৃত হত্যাকারীকে চিহ্নিত করুন, চরম শাস্তির ব্যবস্থা করুন, যত টাকা খরচ হয় আমরা দেব। রনিদা লেডিজ হ্যান্ডব্যাগটা 3জনকে দেখালেন, কিন্তু সকলেই ওই ব্যাগটি তাদের মেয়ের নয় বলে জানালেন। এরপর আমরা সবাই থানায় গেলাম মৃতদেহ শনাক্তকরণের জন্য। শোকগ্রস্ত পিতারা তাদের মেয়ের মৃতদেহ শনাক্ত করলেন। এরপর বডি নিয়ে যাওয়া হলো ক্রিমেশনের জন্য। রনিদা এর মধ্যেই তার স্কুল লাইফের গৃহশিক্ষক সোমেশ্বর রায়চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলেন। ইনি একজন নামকরা নকশাল লিডার ছিলেন। বর্তমানে
নকশাল আন্দোলনের একজন লেখক এবং গবেষক। রনিদা বেশ কিছু নোট তার নোটবুকে লিখে নিলেন। এরপর নোটবুকের অন্য পাতায় লিখলেন চশমা রহস্য। রাত্রে ডিনার সেরে আমি শুয়ে পড়লাম। লক্ষ্য করলাম রনিদা নোটবুকে পেন্সিল দিয়ে কিছু লিখছেন আর মুছছেন। সকাল 9টায় ব্রেকফাস্ট সেরে একটা ভাড়া গাড়িতে করে রনিদা আমাকে নিয়ে চলল জঙ্গলের অকুস্থলে। প্রায় 2 ঘন্টা পর আমরা ফিরে এলাম হোটেলে। দুজনে চটপট চান সেরে খাওয়া দাওয়া করে নিলাম। ঠিক 2টো নাগাদ আমরা থানায় পৌঁছলাম। আইও মিস্টার গড়াই তার চেম্বারে বসে মনোযোগ দিয়ে একটি কাগজ দেখছিলেন। আমাদের দেখতে পেয়ে রনিদার দিকে কাগজটা এগিয়ে দিয়ে বললেন, এই হলো পোস্টমর্টেম রিপোর্ট। ধারালো অস্ত্র দিয়েই 3জনকে মারা হয়েছে। 3জনের পাকস্থলীতেই অ্যালফ্রাক্স জাতীয় ওষুধের সন্ধান পাওয়া গেছে। সুতরাং ইট ইজ এ ক্লিয়ার কেস অফ হোমিসাইড। রনিদা পোস্টমর্টেম রিপোর্টের কিছু অংশ তার নোট বইতে লিখে নিলেন আর বড়বাবুর কাছ থেকে 3জনেরই হাতের ছাপের একটা কপিও সংগ্রহ করে নিলেন। হোটেলে ফিরে রনিদা বলল, প্যাক আপ। রাত্রি 8টা নাগাদ চক্রধরপুর হাওড়া এক্সপ্রেস ধরব। আমরা কলকাতায় ফিরে এলাম। সকালে বাড়ি পৌঁছে আমরা ব্রেকফাস্ট সেরে একটু বিশ্রাম নিলাম। দুপুরে রনিদা আর আমি লালবাজারে গেলাম। 3 কন্যার ফিঙ্গারপ্রিন্ট এবং অকুস্থলে কিছু দূরে জঙ্গলে খুঁজে পাওয়া ছুরি নিয়ে চললাম। রনিদা নোটবুকে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট এবং ছুরিতে প্রাপ্ত হাতের ছাপের বিষয় নথিভুক্ত করলেন। সন্ধে 7টায় অ্যাপয়েন্টমেন্ট অনুযায়ী আমরা প্রথম গেলাম বরুণ মালিয়ার বাড়ি। আমরা সরাসরি মালবিকার ঘরে গেলাম। লক্ষ্য করলাম দেওয়ালের একটা জায়গায় রঙটা একটু অন্যরকম। মনে হয় অনেক দিন ধরে সেখানে কোনো ছবি টাঙানো ছিল। কথাটা আমি রনিদাকে বললাম। রনিদা মিস্টার মালিয়াকে জিজ্ঞেস করলেন, এখানে কি কোনো ছবি টাঙানো ছিল নাকি? মিস্টার মালিয়া দেয়ালে নির্দিষ্ট জায়গার দিকে তাকিয়ে বললেন, আশ্চর্য, এখানে ওদের 3 বান্ধবীর ছবি টাঙানো ছিল, কিন্তু সেটা কে সরালো? মালবিকার ঘরে আমরা মালবিকার লেখা একটি ডায়েরি পেলাম। রনিদা মালবিকার বাবা মাকে সাধারণ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করলেন আর জানতে চাইলেন তাদের মেয়ের জীবনের কোনো স্মরণীয় ঘটনা। বরুণ মালিয়া বললেন, আমরা 3জন গোল্ডেন লেদার কোম্পানির যৌথ মালিক। ব্যবসা ভালোই চলছিল। বছর 4 আগে আমি একটা গণ্ডগোল করে ফেলেছিলাম। এই কোম্পানির কিছু টাকা আমি নয়ছাই করে ফেলি। তখন আমার মেয়ে মালবিকা কাকুদের হাতে পায়ে ধরে আমাকে রক্ষা করে। এরপর আমরা গেলাম রজনী চট্টোপাধ্যায়ের বাড়ি। মেয়ে চন্দনার ঘরে গিয়ে আমরা 3 বান্ধবীর ছবি দেয়ালে টাঙানো দেখতে পেলাম। চন্দনাকে উদ্দেশ্য করে লেখা একটি কাগজ পাওয়া গেল। টেবিলের ড্রয়ারে লেখা ছিল, চন্দনা সাবধান, মার কাছ থেকে বিপদ হতে পারে। চন্দনার মা বাবা লেখাটি দেখে বললেন, এতে চন্দনার নিজের হাতের লেখা, কিন্তু নিজেকে ও এমন কথা লিখবে কেন? মার কাছ থেকে বিপদ হতে পারে কথাটা মানেই বা কি? রনিদা কাগজটা নিয়ে নিজের ব্যাগে পুরে ফেললেন। রনিদা বলল, আচ্ছা রজনীবাবু, বছর 4 আগে বরুণবাবু তহবিল তছরূপের কথা বলছিলেন। এ বিষয়ে যদি আপনি কিছু বলেন। কিন্তু ওই ব্যাপারটা তো ক্লোজড হয়ে গেছে। ঠিক তখনই, এখন এটা ওপেন করে কী লাভ? বরুণ তো এখন শুধরে গেছে। আমরা বাড়ি ফিরে এলাম রাত 11টায়। পরদিন সকাল 9টায় আমরা অবনীকান্ত সরকারের বাড়িতে গেলাম। মেয়ে শকুন্তলা ঘরে গিয়ে দেওয়ালেও 3 বন্ধুর ছবি টাঙানো দেখতে পেলাম। টেবিলের উপর একটা ডায়েরি পাওয়া গেল, যেখানে ঝকঝকে হাতের লেখায় দিয়ে লেখা ছিল শকুন্তলা সরকার। ডায়েরিটা তদন্তের স্বার্থে রনিদা
ব্যাগে পুরে নিলেন। তহবিল তছরূপের একই প্রশ্ন অবনীকান্ত সরকারকেও করা হলো। তিনি বললেন, বছর চারেক আগের ঘটনা, যখন আমাদের এই অংশীদারি লেদারের ব্যবসা বেশ রমরমা চলছিল। আমাদের ব্যবসার কাঁচামাল বিভিন্ন প্রদেশ থেকে আসতো। বাংলাদেশ থেকেও প্রচুর কাঁচামাল আমরা আমদানি করতাম। আমাদের একজন বড় সাপ্লায়ার ছিল সামাদ আলী। হঠাৎ একদিন এই সামাদ আলী আমাদের কলকাতা অফিসে এসে অভিযোগ করলো, গত 1 বছর ধরে তিনি নাকি কোনো পেমেন্টই পাননি, যার পরিমাণ ছিল প্রায় 2,70,000 টাকা। শুনে আমরা তো অবাক। সেই সময় অফিসে আমি আর রজনী ছিলাম। ভুলচুক হয়ে থাকলে পরে ঠিক করে দেওয়া হবে বলে সামাদ সাহেবকে আমরা বাংলাদেশ ফিরিয়ে দিলাম। বাংলাদেশের সম্পূর্ণ কাজটার দেখভাল করতো এই বরুণ। এরপর আমরা বরুণকে চেপে ধরলাম। চাপে পড়ে বরুণ স্বীকার করলো যে টাকাগুলো সে খরচ করে ফেলেছে। আমরা যেন ওকে পুলিশে না দেই। বরুণ বাড়ি চলে যাওয়ার পর আমরা দুজন সমস্ত হিসাবপত্র চেক করলাম। তখন সিদ্ধান্ত নিলাম বরুণের বিরুদ্ধে তহবিল তছরূপের দায়ে এফআইআর করা হবে। তখন রাত্রি 9টা। হঠাৎ দেখলাম বরুণের মেয়ে মালবিকা অফিসে ঢুকছে। এসেই আমাদের দুজনের পা জড়িয়ে ধরে বলল, বাবাকে বাঁচান, আমি কথা দিচ্ছি এরকম আর হবে না। মালবিকার পেছনে আমার মেয়ে এবং রজনীর মেয়েও দাঁড়িয়েছিল। বুঝলাম মালবিকা ওদের সঙ্গে নিয়ে এসেছে। সেই রাতেই বরুণের বাড়ি গেলাম আমরা। বললাম, আমরা পুলিশকে কিছু জানাচ্ছি না, কিন্তু যে ক্ষতি তুমি করেছো তা তোমার ব্যবসায় খেটে শোধ করতে হবে। সেই থেকে বরুণ পাল্টে গেল, শুধু কাজ আর কাজ। কিন্তু আমার বা রজনীর মেয়ের সামনে পড়লে সে মাথা নিচু করে থাকতো, চরম অপমানিত বোধ করত। ব্যাপারটা ওর মেয়েও লক্ষ্য করত। যাই হোক, মেয়ের এখন কেউ নেই, বরুণও সম্পূর্ণ পাল্টে গেছে। সুতরাং ক্লোজ চ্যাপ্টারটা ক্লোজডই থাকুক। দুপুরে রনিদার বাড়ি ফিরে চান করে খেয়ে দিয়ে একটা ঘুম দিয়ে নিলাম। সন্ধেবেলা রনিদা বলল, চশমা রহস্য সলভড। কাল 9টায় রহস্যভেদ হবে অবনীকান্ত সরকারের বৈঠকখানায়। উপস্থিত থাকবেন মিস্টার অ্যান্ড মিসেস রজনী চট্টোপাধ্যায়, মিস্টার অ্যান্ড মিসেস অবনীকান্ত সরকার, মিস্টার অ্যান্ড মিসেস বরুণ মালিয়া, রনিদা এবং আমি। পরদিন ঠিক সকাল 9টায় আমরা অবনীকান্ত সরকারের বৈঠকখানায় হাজির হলাম। রনিদা উপস্থিত সবার দিকে তাকিয়ে বললেন, আজকে আমি যে ঘটনার রহস্য উন্মোচন করব তা সত্যি অভূতপূর্ব। এই খুনের বীজ পোঁতা হয়েছিল 4 বছর আগে। 4 বছর আগে যে ঘটনা আপনারা ভুলিতে চেয়েছিলেন, কিন্তু আপনাদের মেয়েরা সেই ঘটনা ভোলেনি। প্রতি পদে পদে বিবেক দংশনে তারা জর্জরিত হতে চলেছিল, বিশেষ করে মালবিকাকে। সে নিজে অপরাধ না করেও অন্য দুজন বান্ধবীর কাছে চিরদিনের জন্য অপরাধী থেকে গেল। কিন্তু তাদের মনের এই রক্তক্ষরণ কেউ কাউকে বলেনি। অথচ হয়তো সূক্ষ্মভাবে হলেও রজনীবাবু এবং অবনীকান্তর মেয়ে এর জন্য অনেকটাই দায়ী। তারা বিভিন্ন সময় ঠারে ঠোরে 4 বছর ধরে মালবিকার উপরে মানসিক নির্যাতন করে এসেছে। আমার এই বক্তব্যের সমর্থনে প্রথম এক্সিবিট অবনীকান্ত বাবুর মেয়ে শকুন্তলার ডায়েরি। এই ডায়েরির লেখার মধ্যে মালবিকার প্রতি অনুকম্পা ও ঘৃণার কথা রয়েছে। রজনীবাবুর মেয়ে চন্দনা একটি কাগজে লিখে রেখেছিল, চন্দনা সাবধান, মার কাছ থেকে বিপদ হতে পারে। কেন চন্দনা এমন কথা লিখল? সে কি কিছুর ইঙ্গিত পেয়েছিল? কিন্তু মার কাছ থেকে বিপদ কেন? আসলে এখানে মা বলতে মালবিকার কথা বলা হয়েছে। এটা আমার দ্বিতীয় এক্সিবিট। মালবিকা মালিয়া বরুণবাবুর একমাত্র মেয়ে। সে গত 4 বছর ধরে অপমানিত ও লাঞ্ছিত হতে হতে নিজের জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে ওঠে, আর তার ফলশ্রুতি এই হত্যা এবং আত্মহত্যা। হ্যাঁ, মালবিকাই এই হত্যাকাণ্ডের নায়িকা। নিজের বাবার পাপের প্রায়শ্চিত্ত সে জীবন নিয়ে এবং জীবন দিয়ে করে গেল। আমার থার্ড এক্সিবিট
মালবিকার ডায়েরি। ফোর্থ এক্সিবিট এই ছুরি, যার বাঁটে মালবিকার হাতের ছাপ রয়েছে। এছাড়া পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা গেছে 3জনের গলার নালি কাটা হয়েছে এবং 3জনের পাকস্থলীতে অ্যালফ্রাক্স জাতীয় ঘুমের ওষুধ পাওয়া গেছে। যদিও মালবিকার ক্ষেত্রে ঘুমের ওষুধের পরিমাণটা একটু কমই ছিল। মালবিকা তার ডায়েরিতে সম্পূর্ণ মার্ডার প্ল্যানটা লিখে রেখেছিল। একটা অদ্ভুত হেয়ালিও লেখা ছিল, চশমা যাবে ভেঙে গুড়িয়ে, অন্ধ হবে জগৎ। এখানে চশমা বলতে চন্দনা, শকুন্তলা এবং মালবিকা। সম্ভবত মালবিকা বিভিন্ন দোকান থেকে ঘুমের ওষুধ সংগ্রহ করেছিল এবং সেগুলি গুঁড়ো করে পুড়িয়া বানিয়ে রেখেছিল, কেননা হ্যান্ডব্যাগে একটা পুড়িয়া তখনও ছিল। অবশ্য পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য সে নিজের ব্যবহৃত হ্যান্ডব্যাগ না এনে অন্য কোনো একটি নতুন অর্ডিনারি হ্যান্ডব্যাগ সঙ্গে এনেছিল। তার মধ্যে ছিল ওই ঘুমের পুড়িয়া, ওষুধের পুড়িয়া এবং সম্ভবত ছুরিটাও। বান্ধবী দুজনকে সে উইকেন্ডে ট্যুরের নাম করে পুরুলিয়ায় নিয়ে এসেছিল। তারপর অযোধ্যা পাহাড় দেখার নাম করে হোটেল থেকে খাবার প্যাক করে সঙ্গে ফ্লাস্ক ভর্তি কফি নিয়ে বাসে ওঠে। এরপর পায়ে হেঁটে তারা অকুস্থলে পৌঁছায়। সুযোগ বুঝে কৌশলে কফির ফ্লাস্কে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় মালবিকা। সেই কফি খেয়ে বাকি দুজন ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। সেই সুযোগে গলার নলি কেটে ওদের খুন করে মালবিকা। পুলিশকে মিসগাইড করার জন্য নিজের কফিতেও সামান্য ঘুমের ওষুধ সে মিশিয়ে নিয়েছিল। মালবিকা চেয়েছিল পুলিশ মনে করুক এটা মাওবাদীদের কাজ। এখন প্রশ্ন হলো, মালবিকাই যদি দুই বান্ধবীর গলার নলি কাটে, তবে তার নিজেরটা কে কাটল? রনিদা বলল, মালবিকা ওর দুই বান্ধবীকে খুবই ভালোবাসত, কিন্তু 4 বছরের তিল তিল করে জমে ওঠা ঘৃণা ওকে এমন কাজ করতে বাধ্য করেছে। তাই মৃত দুই বান্ধবীর পাশে শুয়ে চট করে নিজের নলিটা কেটে ছুঁড়ে ফেলে দিয়েছিল ছুরিটা। এই জন্যই এত বিভ্রান্তি।